হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমি সর্বজিৎ, তোমাদের সকলকে স্বাগত জানাই। ভারতের সংবিধানের ওপরে তোমরা ভিডিও বানাতে বলছিলে অনেক দিন ধরে, তো আমি অন্যান্য ভিডিওগুলো বানাচ্ছিলাম এবং সংবিধানের মেন যে টপিকগুলো রয়েছে সেটা কমপ্লিট করে দিয়েছিলাম, সেই জন্য ভিডিও বানাচ্ছিলাম না। ছোট ছোট যে টপিকগুলো বাকি রয়েছে সেগুলো আমি এবার আস্তে আস্তে মাঝে মাঝে দেব এবং দিয়ে পুরো কমপ্লিট করে দেবো। যেমন আজকের টপিক হচ্ছে এমার্জেন্সি। এমার্জেন্সি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। পার্ট 18 আর্টিকেল 352 থেকে 360 এর মধ্যে রয়েছে। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে এই চ্যানেলকে আরও বড় হতে সাহায্য করবে। আমার সঙ্গে যদি কন্ট্যাক্ট করতে চাও তার সমস্ত আইডি এখানে লেখা রয়েছে। কোনো প্রশ্ন থাকলে, ডাউট থাকলে প্লিজ মেসেজ করে আমাকে জানাবে, আমি রিপ্লাই দেবো, বা ফেসবুকে আমাকে মেসেজ করে জানাতে পারো। রিপ্লাই আমি তোমাদের কোশ্চেন যদি থাকে তাহলে আমি অবশ্যই রিপ্লাই দেবো। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। তো ফার্স্ট অফ অল এমার্জেন্সি কি, এমার্জেন্সি ব্যাপারটা কখন আসে, আর এইগুলো সম্পর্কে আমাদের আগে জানতে হবে যে এমার্জেন্সি হচ্ছে এমন একটা জিনিস যখন ভারতে কোনো একটা অ্যাবনর্মাল সিচুয়েশন তৈরি হয়, হয়তো কোনো বিদেশি শত্রু আক্রমণ করেছে বা ভারতে বড় সড়ো কোনো একটা গোষ্ঠী তারা বিদ্রোহ ঘোষণা করেছে, এরকম কিছু ঘটনা ঘটলে বা কোনো কারণে যদি দেশে ফিনান্সিয়াল ক্রাইসিস তৈরি হয়, তাহলে এই এমার্জেন্সিগুলো ডাকা হয়। এমার্জেন্সি রয়েছে কত পার্ট আগেই বলে দিয়েছি, আর্টিকেল আগেও বলে দিয়েছি, এই দুটো ইম্পর্টেন্ট পার্ট এবং আর্টিকেলগুলো জেনে রাখতে হবে। আর্টিকেল 352 থেকে 360-র মধ্যে এই এমার্জেন্সিটা রয়েছে, এবং যখন এমার্জেন্সি ডাকা হবে তখন সেন্ট্রাল গভর্নমেন্ট পুরোপুরি পাওয়ার পেয়ে যাবে যে সে যে অঞ্চলের জন্য ডাকা হচ্ছে এমার্জেন্সি সেখানে রুল করার। অর্থাৎ যদি ন্যাশনাল এমার্জেন্সি ডাকা হয় তাহলে সমগ্র ভারত বা ভারতের একটা অংশ, সেখানে 2, 3, 4টে স্টেট থাকতে পারে, সেই পুরো অঞ্চলের ওপরে সেন্ট্রাল গভর্নমেন্টের পুরোপুরি পাওয়ার চলে আসবে। সেই জন্য এখানে লেখা আছে এনি অ্যাবনর্মাল সিচুয়েশন যদি আসে তখন সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে সেই রকম ক্ষমতা দেওয়া হয়েছে যে তারা সেই জায়গায় শাসন করতে পারবে, তখন আর রাজ্যের শাসন চলবে না। বা যদি কোনো স্টেট এমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুল ডাকা হয় তাহলে সেই পার্টিকুলার রাজ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট রুল করবে। এবং যেরকম বললাম, যখন এমার্জেন্সি ডাকা হবে তখন সেন্ট্রাল গভর্নমেন্ট পুরোপুরি পাওয়ারফুল হয়ে যাবে যে সে সেই জায়গাতে শাসন করতে পারবে। অন্য কোনো রাজ্য বা তার কোনো ক্ষমতা তখন থাকবে না, ডাইরেক্টলি সেই স্টেট বা সেই অংশটা পুরো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে চলে আসবে। তো প্রথমে আমরা আর্টিকেল 352 সম্পর্কে দেখব। আর্টিকেল 352-তে কি বলা রয়েছে, সেখানে রয়েছে হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি। এবার ন্যাশনাল এমার্জেন্সি কি, ন্যাশনাল এমার্জেন্সি কি কি কারণে ডাকা যেতে পারে। প্রথম কথা, যদি কোনো যুদ্ধ হয়, ওয়ারের জন্য যুদ্ধ হলে ডাকা যেতে পারে। এক্সটার্নাল অ্যাগ্রিগেশন, অর্থাৎ বিদেশি কোনো শত্রু যদি আমাদের আক্রমণ করে বড় সড়োভাবে, যেটা কন্ট্রোল করা যাবে না। যদি যেমন ধরা যাক মুম্বাইতে যেরকম অ্যাটাক হয়েছিল, সেটা একটা ঘটনা ছিল যেটাতে কন্ট্রোল করে নিতে পেরেছিল পুলিশ এবং মিলিটারি মিলে, কিন্তু এমন কোনো ঘটনা যেটাকে কন্ট্রোল করা যাচ্ছে না সেই সময়, সেরকম পরিস্থিতি তৈরি হলে, বা দেশের মধ্যে কোনো আর্ম রেভলিউশন হলে, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার দল যদি দেশের মধ্যে বিদ্রোহ ঘোষণা করে বড় সড়োভাবে, তখন ন্যাশনাল এমার্জেন্সি জারি করা হবে। ন্যাশনাল এমার্জেন্সি মানেই বোঝা যাচ্ছে যে সারা ভারতব্যাপী এই এমার্জেন্সিটা চলবে। তো আর্টিকেল 352-তে এটা রয়েছে। আর্টিকেল 352 352 নম্বর আর্টিকেলে ন্যাশনাল এমার্জেন্সি রয়েছে। এটা কে ডাকতে পারে, এটা ডাকতে পারে প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের ক্ষমতা রয়েছে ন্যাশনাল এমার্জেন্সি ডাকতে পারবে। এবং কতটা অঞ্চলের জন্য ডাকতে পারবে, ন্যাশনাল এমার্জেন্সি পুরো দেশে হতে পারে বা দেশের একটা নির্দিষ্ট অংশে হতে পারে। হয়তো বলা হলো যে নর্থ ইন্ডিয়ার যে অংশটা রয়েছে সেখানে ন্যাশনাল এমার্জেন্সি জারি করা হয়েছে, সেইগুলো করা যেতে পারে। অর্থাৎ
আর্টিকেল 352 এর আন্ডারে প্রেসিডেন্ট সারা ভারতবর্ষে বা ভারতের একটা বড় অংশে ন্যাশনাল এমার্জেন্সি জারি করতে পারে, কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ন্যাশনাল এমার্জেন্সি কোনো একটা পার্টিকুলার স্টেটে ডাকা যাবে না, কারণ তার জন্য আলাদা একটা এমার্জেন্সি বলাই রয়েছে, সেটা হচ্ছে স্টেট এমার্জেন্সি। একটা স্টেটের থেকে যদি বড় অংশে ডাকতে হয় তাহলে তখন ন্যাশনাল এমার্জেন্সি ডাকা হবে। এবং এইটা আমাদের জানতে হবে যে প্রেসিডেন্ট যদি চায় কোনো ডেঞ্জার আসার আগেই ন্যাশনাল এমার্জেন্সি জারি করে দিতে পারে। হয়তো এই ডেঞ্জারটার কথা গভর্নমেন্ট জানতে পারছে যে এরকম কোনো একটা আক্রমণ হতে চলেছে, তো সেই ক্ষেত্রে প্রেসিডেন্ট চাইলে সেই ঘটনা ঘটার আগে, সেই ঘটনা হয়নি তখনও, তাও তার আগে ন্যাশনাল এমার্জেন্সি জারি করে দিতে পারে। অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টকে এটার জন্য অপেক্ষা করতে হবে না যে কবে সেই ঘটনা ঘটবে, ঘটলে তারপর আমি ডাকবো, এরকম কোনো ব্যাপার নেই। তবে এরকম নয় যে যতটা সহজভাবে আমি বলছি যে প্রেসিডেন্ট চাইলো ডেকে দিল, এটা হয় না। এরপরে আছে সেগুলো বলবো, পরপর যাব, কিন্তু নর্মালি এটা ডাকা যায়, সেন্ট্রাল গভর্নমেন্ট চাইলে, প্রেসিডেন্ট চাইলে ডেকে দিতে পারে। তো এখানে দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে এক্সটার্নাল এমার্জেন্সি, ওকে, আর একটা হচ্ছে আর্মড রেভলিউশন, সরি ইন্টারনাল এমার্জেন্সি। এক্সটার্নাল এমার্জেন্সি, এক্সটার্নাল শব্দের অর্থই বোঝা যাচ্ছে যেটা হচ্ছে বাইরের থেকে কোনো আক্রমণ। বাংলাতে এক্সটার্নাল শব্দকে বাহ্যিক বলতে পারি, অর্থাৎ বাইরের কোনো আক্রমণের ফলে, অর্থাৎ কোনো কারণে যদি যুদ্ধ হয়, কেউ যদি যুদ্ধ করে বাইরের কোনো দেশ, বা বাইরের থেকে কোনো একটা বড়সড় অ্যাটাক আমাদের ওপর হলো, সেই ক্ষেত্রে যে এমার্জেন্সিটা ডাকা হয় তাকে বলা হয় এক্সটার্নাল এমার্জেন্সি। অ্যাকচুয়ালি এক্সটার্নাল এমার্জেন্সি আর ইন্টারনাল এমার্জেন্সি এটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সিরই দুটো পার্ট। যদি বাইরে থেকে আক্রমণ হয় তাহলে এক্সটার্নাল এমার্জেন্সি ডাকা হবে, আর যদি ভেতরের থেকে আক্রমণ হয় অর্থাৎ আর্ম রেভলিউশন যেটাকে বলা হয়, ভিতরের কোনো গোষ্ঠী আক্রমণ করলো বা যুদ্ধ ঘোষণা করলো, সেই ক্ষেত্রে ইন্টারনাল এমার্জেন্সি ডাকা হবে। ঠিক আছে, এরপরে যেটা আমাদের জানতে হবে যে 42তম সংবিধান সংশোধনী আইন 1946 সালে এটা লাগু হয়। এখানে কি বলা হচ্ছে, ফার্স্ট অফ অল এখানে যেটা করা হয় সেটা হচ্ছে প্রেসিডেন্টের হাতে এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সংবিধান সংশোধনীর মাধ্যমে ক্ষমতা দেওয়া হয় যে প্রেসিডেন্ট চাইলে ভারতের একটা নির্দিষ্ট অংশে ন্যাশনাল এমার্জেন্সি জারি করতে পারবে। এরম নয় যে ন্যাশনাল এমার্জেন্সি মানে সারা ভারতেই ডাকতে হবে, এরকম কোনো ব্যাপার নয়। দুটো স্টেট বা তিনটে স্টেট এই ন্যাশনাল এমার্জেন্সির আওতায় আসতে পারে। এটা 42তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978, 44তম সংবিধান সংশোধনী আইন 1978 খ্রিস্টাব্দে আসে। এই সময়ে এই সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে একটা মেজর চেঞ্জ করা হয়, যেটা হচ্ছে একটা ওয়ার্ড আগে ছিল ইন্টারনাল ডিস্টারবেন্স, এই শব্দটাকে চেঞ্জ করে আর্মড রেভলিউশন করে দেওয়া হয়। অর্থাৎ আগে ন্যাশনাল এমার্জেন্সির যে দুটো ভাগ একটু আগে দেখে এলাম, যে ইন্টারনাল এমার্জেন্সি যেটা, এখানে আর্ম রেগুলেশনের জায়গায় আগে লেখা ছিল ইন্টারনাল ডিস্টারবেন্স। ওকে, মানে বাংলার মানে বলছি, সেখানে আগে লেখা ছিল ইন্টারনাল ডিস্টারবেন্স, কিন্তু এই সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে এই শব্দটাকে চেঞ্জ করে আর্মড রেভলিউশন করে দেওয়া হয়। এবার আর্মড রেভলিউশন শব্দের অর্থ কি? আর্মড রেভলিউশন শব্দের অর্থ হচ্ছে সামরিক বিদ্রোহ। আর ইন্টারনাল ডিস্টারবেন্স শব্দের অর্থ কি? এর অর্থ হচ্ছে অভ্যন্তরীণ সমস্যা বা অভ্যন্তরীণ কোনো গন্ডগোল। এবার এইটা করার পিছনে একটা বড় কারণ ছিল হচ্ছে 1975 সালে কংগ্রেস গভর্নমেন্ট ইন্দিরা গান্ধীর নেতৃত্বে যেটা করেছিল, যে এমার্জেন্সিটা ডেকেছিল, যে ন্যাশনাল এমার্জেন্সিটা ডেকেছিল, সেটা ছিল ইন্টারনাল ডিস্টারবেন্স, এই শব্দটার উপর ভিত্তি করে ডেকেছিল। যার ফলে কি হচ্ছে, তখন অ্যাকচুয়ালি সমস্যা ছিল, ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট বুঝতে পেরেছিল কংগ্রেসের তখন জেতার মতো ক্ষমতা নেই, ভোট ছিল সামনে, তো সেই কারণে ইন্দিরা গান্ধী যাতে পাওয়ারে থাকতে পারেন, সেই কারণে তিনি একটা কারণ দেখান যে দেশের মধ্যে কোনো একটা গন্ডগোল তৈরি হচ্ছে, কিন্তু তিনি সেটার কোনো গন্ডগোল কি তৈরি হচ্ছে সেটা বলেন না, ডাইরেক্টলি এমার্জেন্সি ডেকে দেন। এর ফলে এরকম পরিস্থিতি বারে বারে তৈরি হতে পারে, যে কোনো প্রাইম মিনিস্টার চাইলে এবং মন্ত্রী পরিষদ চাইলে কিভাবে এমার্জেন্সি ডাকা হয় একটু পরেই বোঝা যাবে। তো
মন্ত্রী পরিষদ চাইলে বা পুরো পার্লামেন্ট চাইলে যখন তখন এমার্জেন্সি ডেকে দিতে পারবে, যে কোনো সময় বলতে পারে যে এখন দেশের মধ্যে একটা সমস্যা রয়েছে, এমার্জেন্সি। যেমন করে এখন বিজেপি চাইলেই ডেকে দিতে পারতো এমার্জেন্সি, কারণ বিজেপি বলতে পারতো যে এনআরসি নিয়ে প্রবলেম হচ্ছে, সবাই ঝামেলা করছে, এমার্জেন্সি। অ্যাকচুয়ালি এটা করা যায় না। গভর্নমেন্ট ক্ষমতায় থাকার জন্য, তার পাওয়ার নিজে এই দেশের মধ্যে খাটানোর জন্য পুরো এমার্জেন্সি ডেকে দিলাম, এটা সম্ভব? এটা হলে কি হবে, সঙ্গে সঙ্গে যে স্টেটগুলো রয়েছে, যে রাজ্যগুলো রয়েছে, তাদের ক্ষমতা চলে যাবে, পুরো দেশে সেন্ট্রালের পাওয়ার চলবে, যেটা আমাদের কনস্টিটিউশনের সেটা আমাদের কনস্টিটিউশনের লেখা নেই। তো সেই কারণে এই ঘটনার পরেই, ঠিক পরেই এই শব্দটা চেঞ্জ করে আর্ম রেভলিউশন করে দেওয়া হয়। আর্ম রেভলিউশন হচ্ছে সশস্ত্র বিদ্রোহ, এবং এখানে এই শব্দটা দেওয়ার ফলে একটা লিমিট হয়ে যায়, পুরো এই ঘটনার একটা লিমিট হয়ে যায়। কেবলমাত্র কোনো কোনো মানুষ, একদল মানুষ যদি অস্ত্র হাতে রাস্তায় নেমে পড়ে দেশের বিরুদ্ধে, তখনই শুধুমাত্র ডাকা যাবে ভেতরের ক্ষেত্রে, মানে ইন্টারনাল এমার্জেন্সি যেটা, সেটা শুধুমাত্র এই ক্ষেত্রেই ডাকা যাবে। যে কোনো গন্ডগোলেই এমার্জেন্সি ডাকা যাবে না। এটা 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978-এ নিয়ে আসা হয়, এবং এটা এই কারণে 1975 খ্রিস্টাব্দের কংগ্রেসের যে ইন্দিরা গান্ধী যে ঘটনাটা ঘটিয়েছিলেন তার জন্য করা হয়েছে। এবার আমি আগে বললাম যে প্রেসিডেন্ট এমার্জেন্সি জারি করতে পারে। প্রেসিডেন্ট কি নিজেই এমার্জেন্সি যখন ইচ্ছে সে জারি করে দিতে পারে? না, এরকম নয়। প্রেসিডেন্টকে একটা লিখিত জানাতে হবে। কে জানাবে? ক্যাবিনেটের থেকে আসবে। ক্যাবিনেট বলতে যে কেন্দ্রীয় সরকার শাসন করছে, সেখান থেকে একটা লিখিত যদি এটা আসে প্রেসিডেন্টের কাছে যে এই সময় থেকে দেশে ন্যাশনাল এমার্জেন্সি জারি করা হোক, তখন প্রেসিডেন্ট পারবে জারি করতে। এরম ক্ষমতা প্রেসিডেন্টের নেই যে প্রেসিডেন্ট চাইলো, কারুর কথা শুনলো না, নিজেই ডেকে দিল এমনি নিজে থেকে, সেটা সম্ভব নয়। ক্যাবিনেটের কাছ থেকে একটা চিঠি আসবে। আবার এখানেও একটা জিনিস, যে 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 অনুযায়ী এখানে একটা নতুন জিনিস অ্যাড করা হয়। এই যে ঘটনাটা বলছি, সেখানে আগে হতো কি, প্রেসিডেন্টকে শুধুমাত্র প্রাইম মিনিস্টার যিনি রয়েছেন, সেই প্রাইম মিনিস্টার যদি বলেন যে ন্যাশনাল এমার্জেন্সি জারি করা হোক, তখন প্রেসিডেন্ট করতে বাধ্য ছিলেন। ওকে, কিন্তু 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 অনুযায়ী শুধুমাত্র প্রাইম মিনিস্টার বললে হবে না, পুরো ক্যাবিনেট মিনিস্ট্রিকে বলতে হবে, যে কেন্দ্রীয় সরকারের যারা মন্ত্রী রয়েছে প্রত্যেককে বলতে হবে যে হ্যাঁ, আমরা এমার্জেন্সি চাইছি, তারপরেই হতে পারে। এই ঘটনাটাও ইন্দিরা গান্ধীর সঙ্গে হয়েছিল। ক্যাবিনেটের সঙ্গে কোনো বৈঠক না করে সোজাসুজি ইন্দিরা গান্ধী রাতারাতি বলে দিয়েছিলেন প্রেসিডেন্টকে এমার্জেন্সি জারি করতে, এবং সেটা হয়ে যায়। যেটা পরবর্তীকালে যাতে না হয় সেই জন্য এই নতুন জিনিসটা অ্যাড করা হয়, যে ক্যাবিনেটকে বলতে হবে, ক্যাবিনেটের প্রত্যেককে বলতে হবে যে একটা ন্যাশনাল এমার্জেন্সি দরকার, তখনই প্রেসিডেন্ট এমার্জেন্সি জারি করতে পারবে। সো এই অবধি বোঝা গেল। এবার হচ্ছে ক্যাবিনেট মিনিস্ট্রি অ্যাকচুয়ালি কোন পার্টির হয়? যে পার্টি রুল করছে। অর্থাৎ এখন যদি এমার্জেন্সি, ন্যাশনাল এমার্জেন্সি জারি করতে হয়, সেখানে প্রেসিডেন্টকে চিঠিটা কে দেবে? যারা বিজেপি গভর্নমেন্ট বা তার যারা সঙ্গী, যারা জোট রয়েছে, তাদের যারা মিনিস্টার রয়েছেন, মন্ত্রী যারা কোনো না কোনো পদে মন্ত্রী রয়েছেন, তারা সকলে মিলে জানাবেন এমার্জেন্সি চাই, এমার্জেন্সি জারি হবে। তাহলে আবার প্রশ্ন আসবে যে তাহলে গভর্নমেন্ট যখন দেখবে, যে গভর্নমেন্ট পাওয়ারে আছে, সেই যখন দেখবে যে তাদের ক্ষমতা কমে যাচ্ছে, তখনই সে এমার্জেন্সি জারি করে দিতে পারে। এটাও কি সম্ভব? তো সেখানেও আমাদের সংবিধানে যেটা বলা রয়েছে যে এমার্জেন্সি তো এরকম লিখিত একটা চিঠির মাধ্যমে জারি করা যেতে পারে। ক্যাবিনেট প্রেসিডেন্টকে চিঠি দিল, প্রেসিডেন্ট এমার্জেন্সি জারি করে দিল, কিন্তু সেই যে এমার্জেন্সিটা, সেটাকে বোথ হাউস থেকে সাপোর্ট করতে হবে 1 মাসের মধ্যে। অর্থাৎ ফার্স্টে জারি করে দেওয়া হলো এমার্জেন্সি, তারপরে দুটো হাউসের মিটিং হবে, যেরকম করে পার্লামেন্টের যে বৈঠকগুলো বসে প্রত্যেকে, সেখানে যখন পার্লামেন্টের দুটো হাউসের মিটিং বসবে, সেখানে নিশ্চয়ই শুধু মন্ত্রীরা থাকবে না, সারা দেশ থেকে যারা জিতে গেছে তারা সকলে রয়েছে,
তারা সকলে দুটো আলাদা আলাদা হাউসে বসে আছে। তারা দুটো হাউসে বসে যেগুলো কাজগুলো করে আমরা দেখি প্রায় টিভিতে। তো সেইভাবে দুটো আলাদা আলাদা হাউস থেকে 1 মাসের মধ্যে এই এমার্জেন্সিটাকে সাপোর্ট করে একটা বিল পাস করতে হবে। তারপরেই এমার্জেন্সিটা তারপরে 1 মাসের পরে মানে তারপরে এগোবে। যদি এখানে দুটো হাউস এটাকে সাপোর্ট না করে তাহলে সঙ্গে সঙ্গে এমার্জেন্সি তুলে নিতে হবে। আবার বলছি, ক্যাবিনেট মিনিস্ট্রি, এখানে রয়েছেন প্রেসিডেন্ট। ক্যাবিনেট মিনিস্ট্রি বলতে যারা দেশের বিভিন্ন মন্ত্রীর দায়িত্বে রয়েছেন, রেলমন্ত্রী, কয়লা মন্ত্রী, হ্যানা তানা যারা আছেন, তারা একটা চিঠি দিয়ে প্রেসিডেন্টকে জানালেন। প্রেসিডেন্টকে জানানো হলো যে আজ থেকে এমার্জেন্সি চাই। প্রেসিডেন্ট দেশে এমার্জেন্সি জারি করে দিলেন, হলো। এবার এইখানেই শেষ নয়। এবার এমার্জেন্সি জারি করার পর কি এটা যতদিন খুশি চলতে পারবে? হবে না। 1 মাসের মধ্যে লোকসভা আবার রাজ্যসভা দুটো থেকেই এই মর্মে একটা বিবৃতি আসবে যে হ্যাঁ আমরা এই এমার্জেন্সিকে সাপোর্ট করছি। লোকসভা থেকেও আসবে আমরা সাপোর্ট করছি। তখন ফার্দার এই এমার্জেন্সিটা আরও চলতে পারে পরবর্তী সময়। কতদিন অবধি চলবে সেটা আবার একটু পরে জানবো, কিন্তু এরপরে আবার চলতে পারে যদি এরা দুজনেই সাপোর্ট করে। এবার লোকসভা মানে শুধুমাত্র বিজেপি গভর্নমেন্ট বা তাদের যারা সঙ্গী, জোট সঙ্গী, তাদের লোকেরা নেই। সারা দেশ থেকে এখান থেকে মানুষকে লোকসভা ভোটে জিতিয়ে আমরা পাঠিয়েছি। সেখানে তৃণমূল আছে, কংগ্রেস রয়েছে, সমস্ত পার্টির রয়েছে। সবাই মিলে ঠিক করবে যে এটা চলবে কিনা। রাজ্যসভাতেও সেরকম নির্বাচিত সদস্যরা রয়েছে, বিভিন্ন রাজ্য থেকে তাদের নির্বাচনের মাধ্যমে পাঠানো হয়। অর্থাৎ আমরা তাদেরকে ডাইরেক্ট না পাঠালেও আমরা যাদেরকে ডাইরেক্ট ভোট দিয়ে পাঠিয়েছি তারা আবার নিজেদের মধ্যে ভোট দিয়ে রাজ্যসভায় পাঠায়। এগুলো সমস্ত আমি আলোচনা করে এসেছি লোকসভা রাজ্যসভার চ্যাপ্টারে। তো সেইখান থেকে তারা আবার যদি এখানে সাপোর্ট করে ফাইনালি তারপরে এই এমার্জেন্সিটা চলতে পারে। যদি এরা দুজনেই সাপোর্ট না করে বা দুজনের মধ্যে একজন কেউ সাপোর্ট না করে তাহলে আর ফার্দার এমার্জেন্সি চলবে না। ওকে, এবং এটা আগে ছিল 2 মাস, মানে 2 মাসের মধ্যে কোনো সময় একটা মিটিং করে দুটো হাউস যদি সাপোর্ট করে তাহলে এগোনো যাবে। কিন্তু 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 এতে 2 মাসের বদলে 1 মাস করে দেওয়া হয়েছে। ওকে, তো এই 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 খুব ইম্পর্টেন্ট একটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এটাতে খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস রয়েছে এবং সেগুলো প্রত্যেকটা মনে রাখতে হবে কারণ পরীক্ষায় প্রশ্ন আসে। তো এটা 2 মাস ছিল, আগে ছিল 2 মাসের টাইম, 2 মাসের মধ্যে করতে হবে। এখন সেটা 1 মাস হয়ে গেছে। 1 মাস মানে কি, যেদিন ডাকা হলো সেই দিনও লোকসভা রাজ্যসভার মিটিং হয়ে তার মত জানাতে পারে বা 30 দিনের মাথাতেও জানাতে পারে, কিন্তু 30 দিনের বেশি হবে না। এরপরের পয়েন্ট, মানলাম এমার্জেন্সি দুটো হাউসই মেনে নিয়েছে, অর্থাৎ এবার এমার্জেন্সি দেশে চলবে। কিন্তু ম্যাক্সিমাম কতদিন অবধি চলতে পারে? ম্যাক্সিমাম 6 মান্থ, 6 মাস অবধি ম্যাক্সিমাম টানা এমার্জেন্সি চলতে পারে। এরপরে যদি আবার এক্সটেন্ড করতে হয়, 6 মাসের থেকে একদিনও যদি বেশি বা এমার্জেন্সি রাখতে হয় তাহলে আবার পার্লামেন্টের হচ্ছে অ্যাপ্রুভাল লাগবে। পার্লামেন্ট বলতে লোকসভা রাজ্যসভা দুজনকেই একসাথে বলা হয় পার্লামেন্ট। তো পার্লামেন্টের এগেন অ্যাপ্রুভাল লাগবে, তারপরে আবার ফার্দার 6 মান্থের জন্য বাড়ানো যেতে পারে। অর্থাৎ আজকে এমার্জেন্সি জারি হলো, আজ থেকে 6 মাস অবধি এমার্জেন্সি চলতে পারবে। 6 মাসের মাথায় এসে যদি মনে করে গভর্নমেন্ট যে আরও এমার্জেন্সি দরকার, তখন আবার লোকসভা আর রাজ্যসভার মিটিং হবে। তারা যদি বলে ঠিক আছে আবার বাড়ানো যাক, তাহলে আবার 6 মাসের জন্য বাড়ানো যেতে পারে। আবার যদি 6 মাস পরে মনে হয় তখন আবার মিটিং হবে, তখন যদি অ্যাপ্রুভ করে আবার 6 মাস বাড়ানো যাবে। 6 মাসের বেশি ডাইরেক্ট বাড়ানো যাবে না, 6 মাস থেকে একদিনও বেশি হবে না। ওকে, আর এটাও অ্যাড করা হয়েছে 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 এর মাধ্যমে। 44তম সংবিধান সংশোধনী আইনে এটাও পুনরায় অ্যাড করা হয়েছে। আগে এরকম 6 মাসের কোনো গল্প ছিল না। যদি গভর্নমেন্ট মনে করতো যে 1 বছরের জন্য রাখবে তো 1 বছরও রাখতে পারতো, 2 বছরের জন্য রাখবে তো 2 বছরের জন্যও রাখতে পারতো। তো সেটা এখন আর করা যায় না। আচ্ছা, এবার ধরলাম 6 মাসের জন্য অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু যে সমস্যার জন্য এমার্জেন্সি ডাকা হয়েছে সেটা 4 মাসের মধ্যে কমপ্লিট হয়ে গেল। অ্যাকচুয়াল টাইম 6 মাস, তার মধ্যে 4 মাস যেতে যেতেই কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ যুদ্ধ হচ্ছিল, যা হচ্ছিল সেটা শেষ হয়ে গেছে। এবার গভর্নমেন্ট দেখলো আর
এমার্জেন্সি বাড়িয়ে লাভ নেই। তো তখন কি করা হবে, কি করে এই এমার্জেন্সিটাকে তুলে নেওয়া হবে? তো এর জন্য কোনো মিটিং কিছুর দরকার নেই, কোনো কিছুর দরকার নেই। যদি প্রেসিডেন্টকে বলা হলো, প্রেসিডেন্ট সঙ্গে সঙ্গে সেটা তুলে নিতে পারে। তোলার জন্য কোনো রকম প্রোক্লেমেশন বা কিছুর দরকার নেই। এবার ন্যাশনাল এমার্জেন্সি হলে অ্যাকচুয়ালি কি হবে, কেন ন্যাশনাল এমার্জেন্সি হলে বলা হচ্ছে যে গভর্নমেন্টের হাতে সমস্ত ক্ষমতা চলে আসবে? অ্যাকচুয়ালি আমাদের সংবিধানই এই ক্ষমতাটা দিয়ে রেখেছে। যখন কোনো সময়ে যদি এমার্জেন্সি ডাকা হয়, সেটা পুরো দেশে হতে পারে বা কয়েকটা রাজ্য মিলে হতে পারে। যে জায়গায় ডাকা হবে, সেটা যদি দেশের হয় তো দেশের জন্য পুরো দেশে, বা যদি কয়েকটা রাজ্য হয় সেই কয়েকটা রাজ্যে সমস্ত এক্সিকিউটিভ পাওয়ার, নির্বাহী ক্ষমতা চলে যাবে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। সেখানে শাসন কে করবে? সেন্ট্রাল গভর্নমেন্ট। যদিও সেখানে একটা নির্বাচিত রাজ্য সরকার রয়েছে, কিন্তু সে কোনো কাজ করতে পারবে না। সমস্ত কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ম মেনে করতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্ট যা চাইবে তাই সেখানে করতে পারে। এটা ফার্স্ট হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সির ক্ষেত্রে এটা হবে। সেকেন্ড, যদি সেই জায়গাতে কোনো নতুন আইন প্রণয়ন করতে হয়, সেই আইনটাও করতে পারবে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। এমনি ক্ষেত্রে আইনের তিনটে লিস্ট রয়েছে। তিনটের মধ্যে কিছু আইন রয়েছে যেটা শুধুমাত্র স্টেট করতে পারে, কিছু আইন রয়েছে যেটা শুধুমাত্র সেন্ট্রাল করতে পারে, কিছু আইন রয়েছে যেটা দুজনে মিলে একত্রে করতে পারে। তিনটে লিস্ট রয়েছে। সেই তিনটে লিস্ট এখানে আর কিছু হবে না। যা করতে পারবে সেন্ট্রাল গভর্নমেন্ট করতে পারবে। আর স্টেট যেগুলো এতদিন পর্যন্ত আইন করে রেখেছিল, সেটা গভর্নমেন্ট চাইলে রেখেও দিতে পারে, নাও রাখতে পারে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার। কিন্তু এমার্জেন্সি টাইমটুকুতে কোনো এরকম লিস্টের কোনো ব্যাপার থাকবে না। যা আইন করার সেন্ট্রাল গভর্নমেন্ট করবে। স্টেট, যদিও স্টেটের একটা লিস্ট রয়েছে, সেখানে এই সময় দেখা হবে না যে স্টেট কোন কোন জায়গায় আইন করতে পারে। থার্ড এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যে যদি এমার্জেন্সি ডাকা হয়, লোকসভা 5 বছরের থেকে বাড়িয়ে দেওয়া যেতে পারে, যে কারণে ইন্দিরা গান্ধী করেছিলেন। যদি ধরা যাক কোনো একটা গভর্নমেন্ট চলছে, তার মেয়াদ 4 বছর হয়ে গেছে, সেই সময় এমার্জেন্সি ডাকা হলো, ন্যাশনাল এমার্জেন্সি, তখন 2 বছরের জন্য ধরলাম এমার্জেন্সি চলছে, তাহলে সেই 2 বছর যে সেন্ট্রাল গভর্নমেন্টের যারা মন্ত্রী ছিল, যারা গভর্নমেন্টে ছিল, তারাই থাকবে। সেটা চেঞ্জ হবে না, অর্থাৎ নতুন ভোট হবে না। যারা ক্ষমতায় রয়েছে তারাই থাকবে। সেটা 5 বছরের মাথায় করা হলে আবার সেটা তখন যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টই থাকবে, কোনো নতুন ভোট হবে না। তবে এটা এরম নয় যে পুরো আজীবনের জন্য বাড়িয়ে দেওয়া হবে। যদি আজীবন থাকে, এরকম 1 বছর 1 বছর করে বাড়ানো হয়। মানে ধরা যাক 2019-এ এমার্জেন্সি ডাকা হয়েছে। 19-এ এমার্জেন্সি ডাকা হয়েছে, 2020 অবধি এমার্জেন্সি চলছে, 21-এও চলছে, ঠিক আছে, 22-এও চলছে। ধরলাম যে 22 অবধি এমার্জেন্সি এখনো চলছে। তো 2019-এ ধরা যাক যে লোকসভাটা ছিল, তার মেয়াদ শেষ হওয়ার দিন ছিল 2019-এ, নতুন ভোট হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এমার্জেন্সি ডাকা হয়েছে, এদের এক্সটেনশন হয়ে যাবে 1 বছর। 20-তে গিয়ে দেখা যাচ্ছে এখনো এমার্জেন্সি চলবে, 21 অবধি চলছে, 21 অবধি সেই থেকে যাবে, 22 অবধি সেই থেকে যাবে। এর মাঝখানে এখানে যে ভোট হওয়ার কথা ছিল, এখানে যে ভোটটা হওয়ার কথা ছিল, সেই ভোটটা হবে না। অর্থাৎ এরকম ভাবে বেড়ে যেতে পারে। এটার কোনো লিমিট নেই যে কতদিন অবধি বাড়ানো যেতে পারবে। হ্যাঁ, 1 বছর 1 বছর করে বাড়ানো হবে। এরকম নয় যে আমি গভর্নমেন্ট বলে দিল 2019 সালে আজ থেকে 10 বছরের জন্য আমরা শাসনে থাকবো, কারণ এমার্জেন্সি। দেখা গেল যে 2020-তে গিয়ে এমার্জেন্সি শেষ হয়ে গেল, কিন্তু গভর্নমেন্ট যেহেতু বলে দিয়েছে 10 বছর থাকবে, তাহলে তাকে 10 বছর রাখতে হবে। এইটা সম্ভব নয়। 1 বছর 1 বছর 1 বছর করে বাড়াতে হবে। যখনই এমার্জেন্সি শেষ হবে, ধরলাম, আমি আবার একটা জিনিস বলছি, 2019-এ এমার্জেন্সি শুরু হয়েছে, 20-তে গিয়ে শেষ হয়েছে। 19-এ ভোট হওয়ার কথা ছিল, ঠিক আছে, ভোট হলো না, কারণ এমার্জেন্সি হয়েছে। 1 বছর তার মেয়াদ বেড়ে গেছে লোকসভার 20 অবধি, কিন্তু 20-তে গিয়ে এমার্জেন্সি শেষ হয়ে গেল। এবার কি হবে?
ঠিক 6 মাসের মধ্যে ভোটটা নিতে হবে। যে ভোটটা এখানে হওয়ার কথা ছিল সেটা 6 মাসের মধ্যে, মানে এই 2020 ধরা যাক জানুয়ারিতে শেষ হয়ে গেছে এমার্জেন্সি, তার ঠিক 6 মাস অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাইয়ের মধ্যে ভোট নিয়ে নিতে হবে। ওকে, তো এখানে এটাই লেখা রয়েছে। এরপরে লাস্ট পয়েন্ট, যেখান থেকে পরীক্ষায় বহুবার প্রশ্ন আসে যে ন্যাশনাল এমার্জেন্সি জারি হলে ফান্ডামেন্টাল রাইটসের উপর কি প্রভাব পড়বে, এবং কি প্রভাব পড়বে ফান্ডামেন্টাল রাইটসের ওপরে সেইটাই লেখা আছে আর্টিকেল 358 এবং 359-এ। আর্টিকেল 358 এবং 359, এই দুটো আর্টিকেল বলছে যে ন্যাশনাল এমার্জেন্সি যখন চলবে তার উপর ফান্ডামেন্টাল রাইটস, মানুষের যে অধিকারগুলো রয়েছে তার উপর প্রভাব কি পড়বে। আর্টিকেল 358 বলছে যে আর্টিকেল 19 অনুযায়ী যে ফান্ডামেন্টাল রাইটসগুলো, যে মৌলিক অধিকারগুলো মানুষের রয়েছে সেগুলোকে তুলে নেওয়া হবে। অর্থাৎ যে 6টা ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, ফান্ডামেন্টাল রাইটসের চ্যাপ্টারে পড়েছি যে আর্টিকেল 19-এ কি কি রয়েছে, সেই আর্টিকেল 19 অনুযায়ী যে 6টা অধিকার মানুষ ভোগ করে থাকে নর্মাল টাইমে, সেইটা এমার্জেন্সি সময়, ন্যাশনাল এমার্জেন্সি সময় তুলে নেওয়া হবে, এবং সেটা করা হবে আর একটা আর্টিকেলের মাধ্যমে, সেটা হচ্ছে আর্টিকেল 358 এর মাধ্যমে। অর্থাৎ আর্টিকেল 358-এই এটা বলা রয়েছে যে 19 নম্বর আর্টিকেলের যে সমস্ত গুলো রয়েছে সেগুলো উঠে যাবে ন্যাশনাল এমার্জেন্সির সময়। আর্টিকেল 359 বলছে বাকি দুটো, মানে বাকি যে ফান্ডামেন্টাল রাইটস গুলো রয়েছে সেটা উঠবে কি উঠবে না সেটা আর্টিকেল 359-এ বলা রয়েছে। শুধুমাত্র দুটো ফান্ডামেন্টাল রাইটস মানুষের কোনোদিনই উঠবে না, সেটা যে কোনো এমার্জেন্সি হতে পারে, কোনো এমার্জেন্সিতেই সেই দুটো ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার মানুষের থেকে কেড়ে নেওয়া যাবে না। সেটা হচ্ছে 20 আর 21, আর্টিকেল 20 এবং আর্টিকেল 21-এ যে দুটো ফান্ডামেন্টাল রাইটস বলা রয়েছে সেই দুটো বাদ দিয়ে সমস্ত তোলা যায়। ঠিক আছে, তার মধ্যে আর্টিকেল 19-এর জন্য একটা আলাদা আর্টিকেল বলে দিয়েছে, আর বাকি 20 আর 21 বাদ দিয়ে বাকি যেগুলো রয়েছে তার জন্য আলাদা একটা আর্টিকেল রয়েছে, সেটা হচ্ছে আর্টিকেল 359। এবার যদি যদি ন্যাশনাল এমার্জেন্সি ডাকা হয়, সঙ্গে সঙ্গে আর্টিকেল 19 অনুযায়ী যে 6টা ফান্ডামেন্টাল রাইটস রয়েছে সেইগুলো উঠে যাবে বাধ্যতামূলকভাবে। পরে বাকি যেগুলো রয়েছে তার মধ্যে 20-21 তো আর তোলা যাবে না, 19 হয়ে গেল, 20-21-কে কোনোদিনই মানুষের কাছ থেকে, অধিকার থেকে তুলে নেওয়া যাবে না। বাকি যে কটা ফান্ডামেন্টাল রাইটস রয়েছে সেটা উঠবে কি উঠবে না, তার মধ্যে কয়েকটা উঠবে কি কয়েকটা উঠবে না, দেখা গেল সরকার চাইলো 5, তার মধ্যে যে কটা আছে 3-4টে উঠবে, বাকিগুলো উঠবে না, সেইটা করতে পারে আর্টিকেল 359 অনুযায়ী। ক্লিয়ার? এরপর সোজা আমরা চলে যাব প্রেসিডেন্ট রুল বা স্টেট এমার্জেন্সিতে, যেটা লেখা রয়েছে আর্টিকেল 356-এ। আর্টিকেল 356 এর মধ্যে রয়েছে কি প্রেসিডেন্ট রুল। প্রেসিডেন্ট রুলকে অনেকগুলো নামে ডাকা হয়। প্রেসিডেন্ট রুলের নাম আবার স্টেট এমার্জেন্সি, আবার ওটারই নাম হচ্ছে কনস্টিটিউশনাল এমার্জেন্সি। তো এই তিনটে নামের, প্রেসিডেন্ট রুল, স্টেট এমার্জেন্সি বা কনস্টিটিউশনাল এমার্জেন্সি, এই তিনটে নাম অ্যাকচুয়ালি একটারই নাম, সেটা হচ্ছে প্রেসিডেন্ট রুলের, মানে তিনটেই একই জিনিস আর্টিকেল 356-এ বলা রয়েছে, বিভিন্ন নামে ডাকা হয়। এবার এটা কি ন্যাশনাল এমার্জেন্সি বুঝে গেলাম। স্টেট এমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুল হচ্ছে যদি কোনো কারণে সেন্ট্রাল গভর্নমেন্ট দেখে যে কোনো একটা রাজ্যের যে রাজ্য সরকার রয়েছে সে কনস্টিটিউশন অনুযায়ী কাজ করতে পারছে না, তখন প্রেসিডেন্ট এই আর্টিকেল 356 অনুযায়ী একটা এমার্জেন্সি শুধুমাত্র ওইটুকু রাজ্যের মধ্যে ডাকতে পারে, সেটাকেই বলা হচ্ছে প্রেসিডেন্ট রুল। অর্থাৎ কোনো একটা রাজ্যে যে রাজ্য সরকার রয়েছে সে হয়তো কোনো অরাজনৈতিক কাজ করছে, কোনো এমন কিছু কাজ করছে যেটা কনস্টিটিউশনে লেখা নেই বা কনস্টিটিউশনে যেগুলো বলা রয়েছে সেই অনুযায়ী কাজ সে করতে পারছে না, তখন আর্টিকেল 356 অনুযায়ী সেই রাজ্যের ওপরে প্রেসিডেন্ট রুল ডাকা যেতে পারে। তো আর্টিকেল 356-এ তো বলাই রয়েছে প্রেসিডেন্ট রুল সম্পর্কে, আরো একটা আর্টিকেল রয়েছে আর্টিকেল 365, সেখানেও প্রেসিডেন্ট রুল সম্পর্কে কিছু কথা বলা রয়েছে। অ্যাকচুয়ালি মেন আর্টিকেল হচ্ছে এইটা, আর্টিকেল 365,
আর্টিকেল, হ্যাঁ সরি, আর্টিকেল 356, আর যে আর্টিকেলটা আরেকটা বলছে আর্টিকেল 365, সেখানেও প্রেসিডেন্ট রুল সম্পর্কে বলা রয়েছে। তো 356টা তো বুঝলাম কি জিনিস, গভর্নমেন্ট যদি ঠিকঠাক কাজ করতে না পারে তখন প্রেসিডেন্ট ডাকতে পারে। আর আর্টিকেল 365-এ কি বলা রয়েছে? এখানে বলা রয়েছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো আইন করেছে, সেন্ট্রাল গভর্নমেন্ট যদি কোনো একটা আইন করে সেটা পুরো দেশের জন্য করবে। কোনো একটা পার্টিকুলার রাজ্য যদি সেই আইনটা না মানে, যদি সেই আইনটাকে সেই রাজ্যে প্রয়োগ করতে না দেয়, তখন গভর্নমেন্টের হাতে মানে প্রেসিডেন্টের হাতে অটোমেটিক ক্ষমতা রয়েছে যে সে প্রেসিডেন্ট রুল ডেকে দিতে পারবে। ওকে, কোনো রাজ্য যদি বলে যে আমি একটা পার্টিকুলার আইন, যেমন এনআরসি করা হয়েছে, এটা পাস হয়ে গেছে পার্লামেন্টে, যদি বলে যে আমি এইটা মানব না, সে অনেক রাজ্য বলছে, এটা আলাদা ব্যাপার, কিন্তু যদি যখন এই আইনটা সত্যি করেই পুরো দেশের মধ্যে বলবৎ করা যদি হয়, এনআরসি ঠিক নয়, ধরা যাক বলছি, আচ্ছা এনআরসি ধরছি, যদি এরকম সারা দেশেই হয়, কোনো কারণে যদি গভর্নমেন্ট চায় যে সারা দেশে হোক, তখন যদি কোনো একটা রাজ্য বলে যে না আমাদের রাজ্যে করতেই দেব না, সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি প্রেসিডেন্টের হাতে ক্ষমতা দেওয়া রয়েছে যে সে আর্টিকেল 365 অনুযায়ী সেখানে প্রেসিডেন্ট রুল জারি করে দিতে পারবে। ওকে, এটা আমাদের সংবিধানে বলা রয়েছে। এইবার প্রশ্ন হচ্ছে কিভাবে এটা হতে পারে, কি পার্লামেন্ট কতদিনের জন্য প্রেসিডেন্ট রুল অ্যাপ্রুভ করতে পারে, সেইগুলো সেম কনসেপ্ট এখানে। যদি প্রেসিডেন্ট রুল ডাকা হয়, প্রেসিডেন্ট ডাকলো স্টেট এমার্জেন্সি, তার 2 মাসের মধ্যে পার্লামেন্টের দুটো হাউস থেকে এটা জানাতে হবে যে হ্যাঁ তারা এটা মেনে নিচ্ছে যে প্রেসিডেন্ট রুল এই রাজ্যে দরকার। অর্থাৎ প্রেসিডেন্ট আগে ডেকে দেবে, প্রেসিডেন্ট স্টেট এমার্জেন্সি ডাকার পরে 2 মাস সময় থাকবে, সেই 2 মাসের মধ্যে সেই 2 মাসের পরে নির্ভর করবে যে এই প্রেসিডেন্ট রুলটা, স্টেট এমার্জেন্সিটা ফার্দার এগোনো যাবে কিনা ওই রাজ্যে। অর্থাৎ প্রেসিডেন্ট আজকে মানে কোনো একদিন ঠিক করলো কোনো একটা রাজ্যে ন্যাশনাল স্টেট এমার্জেন্সি হবে, এবার লোকসভা এবং রাজ্যসভা থেকে উইদিন 2 মান্থস, 2 মাসের মধ্যে জানাতে হবে যে তারা এই স্টেটের ওপরে প্রেসিডেন্ট রুলটাকে সাপোর্ট করছে কি করছে না। যদি দুটো হাউস আলাদা আলাদাভাবে সাপোর্ট করে তাহলে সেইটা ফার্দার এক্সটেন্ড করা যাবে, সেটা কতদিন পরে দেখছি, কিন্তু ফার্দার সেটাকে এক্সটেন্ড করা যাবে, মানে প্রেসিডেন্ট রুলটা অ্যাপ্রুভড, সেটা চলতে পারবে। নয়তো 2 মাসের মধ্যে যদি জানিয়ে দেয় যে এই হাউসের মধ্যে, এই দুটো হাউসের মধ্যে কোনো একটা যদি বলে যে না চলবে না, বা দুটো হাউসই যদি বলে যে না এটা চলবে না, তাহলে সঙ্গে সঙ্গে সেটা বন্ধ করে দিতে হবে। আর এই মিটিংটা যদি 2 মাসের আগে হয়, ধরা যাক কোনো এক বছরের জানুয়ারি মাসে ডাকা হয়েছে, আর 2 মাস হওয়া উচিত ফেব্রুয়ারি মার্চের মধ্যে, এই মিটিংটা হয়ে গেল ফেব্রুয়ারি মাসে দুটো হাউসই বলে দিল যে না আমরা এটা মানছি না, সঙ্গে সঙ্গে ফেব্রুয়ারি মাসেই বন্ধ হয়ে যাবে। এরম নয় যে 2 মাস অব্দিও চলতে পারে, এরমও নয়, যেদিন মিটিং হবে সেটা 2 মাসের শেষ দিনে গিয়েও যদি মিটিং হয়ে জানায় যে হবে না, তো সেদিন বন্ধ। যদি জানুয়ারি মাসের 1 তারিখে প্রেসিডেন্ট রুল ডাকা হয়েছে, 2 তারিখের মিটিংয়ে দুটো হাউসই বলে দেয় যে চলবে না প্রেসিডেন্ট রুল, সেই দিনই সেটা বন্ধ করে দিতে হবে। ওকে, এরপরে হচ্ছে কদিন চলতে পারে। আচ্ছা, এখানে ন্যাশনাল এমার্জেন্সি আর প্রেসিডেন্ট রুলের মধ্যে একটাই তফাৎ, ন্যাশনাল এমার্জেন্সির ক্ষেত্রে 1 মাসের মধ্যে সেই মিটিংটা করতে হবে, উইদিন 1 মান্থ, আর প্রেসিডেন্ট রুলের ক্ষেত্রে সেটা একটু টাইম দেওয়া হয়েছে, 2 মাসের মধ্যে করতে হবে। এবার হচ্ছে প্রশ্ন হচ্ছে কত দিন অবধি সেটা ডিউরেশন হতে পারে। কোনো একটা রাজ্যে যদি প্রেসিডেন্ট রুল ডাকা হয়, স্টেট এমার্জেন্সি ডাকা হয়, তাহলে সেটা 6 মাস অবধি চলতে পারবে একটানা। মানে যখন দুটো হাউসই অ্যাপ্রুভ করেছে তারপরে 6 মাস অবধি এটা চলতে পারবে। 6 মাস পরে আবার একটা ওরকম মিটিং ডাকতে হবে, দুটো হাউসের আলাদা আলাদা করে, আবার যদি বলে যে না ঠিক আছে এরপরেও চালানো যেতে পারে, আবার 6 মাস, তারপরে আবার 6 মাস পরে আবার মিটিং, আবার যদি বলে চলতে পারে আবার 6 মাস, এরকম করে চলতে পারে। এবং সেটা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 3 বছর অবধি হতে পারে। অর্থাৎ 3 বছরের মাথায় গিয়ে আর 6 মাস বাড়ানো যাবে না,
3 বছর হয়ে গেছে মানে আর সেখানে প্রেসিডেন্ট রুল এবারের মতো ডাকা যাবে না, আবার যদি পরে ডাকতে হয় আলাদা ব্যাপার, কিন্তু সেই প্রেসিডেন্ট রুলটাকে আর কন্টিনিউ করা যাবে না। তাহলে ন্যাশনাল এমার্জেন্সির ক্ষেত্রে এরকম কিছু বলা ছিল না যে 3 বছরই অবধি চলতে পারে। ন্যাশনাল এমার্জেন্সি 6 মাস 6 মাস 6 মাস 6 মাস করে যতদিন খুশি চলতে পারে। প্রেসিডেন্ট রুল 6 মাস 6 মাস 6 মাস করেই রয়েছে, কিন্তু সেটা 3 বছরের পর আর এগোনো যাবে না, 3 বছরই লাস্ট। ওকে, এবার এর ওপরেও 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রয়েছে। এখানে কি বলছে? 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 খুব ইম্পর্টেন্ট, বারে বারে বলছি, বহু জিনিস এই এমার্জেন্সির এখানে অ্যাড হয়েছে। তো এখানে সেই 3 বছরটাকে কমিয়ে 1 বছর করে দেওয়া হয়, অর্থাৎ এখন চাইলে 1 বছরের বেশি আর এগোনো যাবে না প্রেসিডেন্ট রুল। ওকে, এবার প্রেসিডেন্ট রুলের ফলে কি হবে একটা রাজ্যে? স্টেট গভর্নমেন্টের যা পাওয়ার রয়েছে সেটা প্রেসিডেন্ট নিয়ে নেবে। প্রথম কথা, প্রেসিডেন্ট সেই যে ক্ষমতাগুলো স্টেট গভর্নমেন্টের রয়েছে, যে স্টেটের ওপর ডাকা হচ্ছে সেই স্টেট গভর্নমেন্টের সমস্ত ক্ষমতা চলে যাবে, সেটা চলে আসবে প্রেসিডেন্টের হাতে। এবার প্রেসিডেন্ট সেটা কার হাতে দেবেন? গভর্নরের হাতে, বা গভর্নরকে যদি না দিতে চান অন্য কাউকে, সেটা তিনি ঠিক করবেন। অ্যাকচুয়ালি প্রেসিডেন্ট নিজে এখানে রুল করে না, যদিও নাম প্রেসিডেন্টস রুল, কিন্তু প্রেসিডেন্ট নিজে রুল করে না। প্রেসিডেন্ট তার নির্বাচিত সদস্যকে দায়িত্ব দেয় যে সেখানে রুল করার জন্য। অর্থাৎ আমি একটা স্টেটের কথা বলছি, পাঞ্জাব। পাঞ্জাবে যদি স্টেট এমার্জেন্সি জারি করা হয়, সেখানে রুল কে করবে? পাঞ্জাবের যে গভর্নর রয়েছে। যদি প্রেসিডেন্ট বলে যে গভর্নর এখানে শাসন করবে, তাহলে গভর্নর শাসন করবে। যদি প্রেসিডেন্ট চায় যে অন্য একজন ব্যক্তি, থার্ড পার্সনকে এখানে নিয়োগ করা হলো, সে পাঞ্জাবে শাসন করবে, তখন সে করতে পারে। এটা নির্ভর করছে প্রেসিডেন্ট কাকে দেবে ক্ষমতাটা শাসন করার। ওকে, তাহলে সমস্ত ক্ষমতা চলে গিয়ে গভর্নরের শাসন এখানে চালু হয়ে যায়, বা অন্য কোনো পার্সন যাকে প্রেসিডেন্ট ঠিক করবে সে এখানে শাসন করবে। এবার যেহেতু গভর্নর এখানে শাসন করছে বা কোনো একজন ব্যক্তি শাসন করছে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তার হাতে ক্ষমতা থাকবে সেই রাজ্যের শাসন চালানোর জন্য, অর্থাৎ সেখানে নিয়ম মানানো, সেখানে অন্য যে কোনো ক্ষমতা যেগুলো স্টেট গভর্নমেন্ট করে, রাজ্য সরকার যে কাজগুলো করে সেটা সেই ব্যক্তি করবে, স্বাভাবিক ঘটনা, তখন তার হাতে ক্ষমতা। এবং প্রেসিডেন্ট রুল ভারতে অনেকবার হয়েছে 1950-এর পর থেকে, মানে যখন থেকে আমাদের সংবিধান লাগু করা হয়, তারপরে প্রায় 100 বার তো হয়েই গেছে, তার বেশিও হয়েছে, 100-র বেশি হয়ে গেছে প্রেসিডেন্ট রুল। এবার এটা কোনো কারণে, সেটা সত্যিকারেরই কোনো কারণ হতে পারে, সেই ক্ষেত্রেও ডাকা হয়েছে। আবার অনেক ক্ষেত্রে হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট ইচ্ছে করে তার সুবিধার জন্য করেছে, যে হয়তো সেন্ট্রালে রয়েছে কোনো একটা পার্টি, স্টেটে রয়েছে অন্য একটা পার্টি, জাস্ট বিরোধিতার জন্য বা জাস্ট তাদেরকে ডমিনেট করার জন্য এটাও হয়েছে। এটাও এরমও অনেকবার হয়েছে। তো প্রেসিডেন্ট রুল বিভিন্ন কারণে ডাকা হয়েছে, আবার অনেক কারণে অনেক সময় হয়েছে যে সত্যিই সেখানে প্রেসিডেন্ট রুল দরকার ছিল, তাই জন্য হয়েছে। তো সেখানে আমি একটা লিস্ট দিয়েছি এখানে কতবার হয়েছে, কে কোন কোন রাজ্যে, সেইগুলো একটু বলছি। তার আগে ইম্পর্টেন্ট, প্রথমবার প্রেসিডেন্ট রুল কোথায় হয়? পাঞ্জাবে। 1951-এ পাঞ্জাবে প্রথমবারের জন্য প্রেসিডেন্ট রুল ডাকা হয়, এবং এটা খুব ইম্পর্টেন্ট। প্রথমবার কোথায় হয়েছে? সব ক্ষেত্রে ইম্পর্টেন্ট হয়, তো এক্ষেত্রে ইম্পর্টেন্ট। 1951 সালে পাঞ্জাবে প্রথমবার হয়েছে। 1992 খ্রিস্টাব্দে কি হচ্ছে? 1992 খ্রিস্টাব্দে মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ আর রাজস্থান, সেই সময় এই তিনটে রাজ্যের শাসনভার ছিল বিজেপি গভর্নমেন্টের হাতে। বিজেপি গভর্নমেন্টকে ডমিনেট করার জন্য কংগ্রেস গভর্নমেন্ট ছিল তখন সেন্ট্রালে, প্রেসিডেন্ট রুল ডেকে দেয়। 1992 ঘটনা এটা, তিনটে রাজ্যের ঘটনা। এইখানে এইটার মনে করার কোনো দরকার নেই কি কি হয়েছিল, মধ্যপ্রদেশ রাজ্য কোন রাজ্যে হয়েছিল দরকার নেই। মেন ইম্পর্টেন্ট হচ্ছে এখানে একটা কেস, এখানে একটা জাজমেন্ট আছে, যেটা হচ্ছে বোম্বাই কেস 1944। এটা বোম্বাই কেস হবে, এখানে 11টা হবে না, ভুল করে পড়ে গেছে। তো বোম্বাই কেস 1994 খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্ট একটা কেস, মানে একটা বিচার করে এই ঘটনাটার উপরে, 92-এর এই ঘটনাটার উপরে। এবং এই ঘটনার জন্য এই কমিটিটা কংগ্রেস গভর্নমেন্টকে দায়ী করে যে তোমরা তোমাদের ক্ষমতার জন্য, ক্ষমতা দেখানোর জন্য এটা করেছো। তো এই কেসটা সেই জন্য ইম্পর্টেন্ট। বোম্বাই কেস কিসের সঙ্গে রিলেটেড? প্রেসিডেন্ট রুলের সাথে। এবার এইখানে
রাজ্য অনুযায়ী কোন কোন রাজ্যে কোন কোন সালে প্রেসিডেন্ট রুল হয়েছে, কতবার হয়েছে সেটা ব্র্যাকেটে লেখা রয়েছে। এত মনে রাখা সম্ভব নয়, দরকারও নেই। কয়েকটা জিনিস জাস্ট বলে দেবো যে কোন রাজ্যে সব থেকে বেশি বার হয়েছে। দেখো এখানে সবাই রয়েছে 3, 2, 4, আসামে 4 বার হয়েছে, বিহারে 8 বার হয়েছে। ওকে, অন্ধ্রপ্রদেশ 3 বার, অরুণাচল প্রদেশ 2 বার, আসাম 4 বার, বিহার 8 বার, ছত্তিশগড়ে একবারও পর্যন্ত হয়নি, গোয়াতে 5 বার, গুজরাটে 5 বার, তারপর হচ্ছে হরিয়ানা 3 বার, হিমাচল প্রদেশ 2 বার, জম্মু কাশ্মীর 7 বার, ঝাড়খণ্ড 3 বার, কর্ণাটক 6 বার, কেরালা 5 বার, মধ্যপ্রদেশ 3 বার, মহারাষ্ট্র 2 বার। আর দুবারের যে জবে জবে হয়েছে সেগুলো এখানে লেখা রয়েছে, ঠিক আছে। মহারাষ্ট্র 2 বার, মণিপুর 10 বার, এটা সব থেকে বেশি। কোন রাজ্যে সব থেকে বেশি বার প্রেসিডেন্ট রুল হয়েছে? 10 বার মণিপুরে। তারপর মেঘালয় 2 বার, মিজোরাম 2 বার, নাগাল্যান্ড 4, উড়িষ্যা 6, পাঞ্জাব 8, রাজস্থান 4, সিকিমে হয়েছে 2 বার, তামিলনাড়ুতে 4 বার, তেলেঙ্গানা এখনো পর্যন্ত হয়নি, ত্রিপুরাতে 3 বার, উত্তরাখণ্ডে 2 বার, উত্তরপ্রদেশে 9 বার। যেটা আমাদের মনে রাখতে হবে ওয়েস্ট বেঙ্গলের ঘটনা, ওয়েস্ট বেঙ্গলে 4 বার হয়েছে, 62, 68, 70, 71, এই 4টে সাল হয়েছে। 71 সালের ঘটনা আমরা সকলেই জানি। 71 সালের ভয়াবহ ঘটনা হয়েছিল, তো স্বাভাবিক সেখানে প্রেসিডেন্ট রুল দরকার ছিল, তাই ডাকা হয়েছে। এরম নয় যে সব জায়গাতেই যে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে তার ক্ষমতা দেখানোর জন্য করেছে, এটা নয়। যাই হোক, এখান থেকে দুটো জিনিস মনে রাখতে হবে, কার হায়েস্ট, ওয়েস্ট বেঙ্গলেরটা মনে রাখতে হবে 4টে, আর দিল্লির 1 বার, পন্ডিচেরি 6 বার। এগুলো মনে রাখতে হবে না, জাস্ট ফর কতবার হয়েছে কিরকম এটা বোঝানোর জন্য দেখাচ্ছি। দুটো রাজ্য দেখলাম যেখানে এখনো পর্যন্ত হয়নি, 2টো না 3টে, ওয়েস্ট বেঙ্গলেরটা মনে রাখতে হবে। লাস্ট হচ্ছে আর্টিকেল 360, যেটা হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি। ফিনান্সিয়াল এমার্জেন্সির মধ্যে ফিনান্স শব্দটা আছে, অর্থাৎ আর্থিক কারণে কোনো যদি দেশের আর্থিক স্টেবিলিটি নষ্ট হয়ে যায়, এমন হলো যে ইনফ্লেশন এমন সাংঘাতিক পরিমাণে বেড়ে গেল যে ভারতীয় মুদ্রা যেটা সেটা বিশাল বড় এফেক্ট পড়ে গেল, তখন ফিনান্সিয়াল এমার্জেন্সি জারি করা যেতে পারে। ওকে, এটা সম্পর্কে ইম্পর্টেন্ট কিছু নেই খুব একটা, জাস্ট কয়েকটা জিনিস জানতে হবে। একটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বলবো, যেটা হচ্ছে 38th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1975, 38তম সংবিধান সংশোধনী আইন 1975 সালে। এখানে বলা হয় যে ফিনান্সিয়াল এমার্জেন্সি যদি প্রেসিডেন্ট ডাকে, মানে প্রেসিডেন্টই ডাকে সমস্ত এমার্জেন্সি, এটাও সেই সেম প্রেসিডেন্টই ডাকবে। তো প্রেসিডেন্ট যদি ফিনান্সিয়াল এমার্জেন্সি ডাকে, তার বিরুদ্ধে কোনো রকম কোর্টে কেস করা যাবে না, ঠিক আছে। কোর্টে কোনো রকম কেস করা যাবে না প্রেসিডেন্টের বিরুদ্ধে যদি সে এমার্জেন্সি ডাকে। মানে প্রেসিডেন্টের ওপরে তো করার কথা দূরে থাক, প্রেসিডেন্টের ওপর এমনি কেস করা যায় না। সেকেন্ড মানে এই যে এটা কি উচিত কি উচিত নয়, যদি কোনো কারণে ফিনান্সিয়াল এমার্জেন্সি জারি করা হয়েছে দেশে, সেটা কি উচিত কি উচিত নয় সেটার উপর কেস লড়া যেতেই পারে, যে কেউ সেটার উপর কেস করতে পারে যে এটা ভুল করে ভুল জিনিস ডাকা হয়েছে, সেইটাও করা যাবে না, কোনো রকম কেস করা যাবে না। এবং এখানেও সেম জিনিস, যদি প্রেসিডেন্ট ডাকলো ফিনান্সিয়াল এমার্জেন্সি, তারপর দুটো হাউসকে একসাথে মানে জানাতে হবে 2 মাসের মধ্যে যে তারা ফিনান্সিয়াল এমার্জেন্সি যেটা ডাকা হয়েছে সেটা মানছে কি মানছে না। যদি মানে তাহলে ফার্দার এক্সটেন্ড হবে, যদি না মানে সেটা তখনই বন্ধ করে দিতে হবে, যেটা আগের দুটোতেও ছিল, মানে যেটা স্টেট এমার্জেন্সিতেও যেরকম ছিল সেরকম। থার্ড পয়েন্ট, এখানে কোনো ম্যাক্সিমাম পিরিয়ড নেই, অর্থাৎ এরকম কিছু বলা নেই যে 6 মাস পরে পরে রিনিউ করতে হবে, বা এটা 3 বছর অবধি লিমিট, এরকম কিচ্ছু বলা নেই ফিনান্সিয়াল এমার্জেন্সি সম্পর্কে। যতদিন খুশি প্রেসিডেন্ট চাইলে ডাকতে পারে। এবং ওই যেটা বললাম 6 মাস পর পর বা এরকম কিছু বলা নেই যে 6 মাস পর পর অ্যাপ্রুভ করতে হবে ফিনান্সিয়াল এমার্জেন্সিকে, ফার্দার সেটাকে আবার বাড়ানো যায় কিনা সেরকম কিছু নেই। আর পয়েন্ট যেটা যে আমাদের দেশে এখনো পর্যন্ত ফিনান্সিয়াল এমার্জেন্সি একবারও হয়নি, কোনোদিন ডাকা হয়নি। যদিও 1991 খ্রিস্টাব্দে একটা ফিনান্সিয়াল ক্রাইসিস এসেছিল, মানে আমাদের অর্থনৈতিকভাবে আমরা দুর্বল হয়ে পড়েছিলাম এবং মনে হচ্ছিল যে ফিনান্সিয়াল এমার্জেন্সি হতে পারে, কিন্তু তখনও ডাকা হয়নি। তো ভারতে একবারও পর্যন্ত ফিনান্সিয়াল এমার্জেন্সি ডাকা হয়নি। তো দিস ইজ দ্য কমপ্লিট ভিডিও। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, আর যদি এই পিডিএফটা তোমাদের লাগে আমাকে মেসেজ করো বা কমেন্ট করে দিও, আমি আপলোড করে দেবো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।